নমস্কার। তাপসের কথায় সকলকে স্বাগত। আজ 15ই আগস্ট, ভারতের স্বাধীনতা প্রাপ্তির দিন। এই উপলক্ষে পাঠ করব অগ্নিযুগের বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের লেখা বই নির্বাসিতের আত্মকথা। 1908 সালের আলিপুর বোমার মামলার সূত্রে যুগান্তর দলের অনেকেরই আন্দামানের ভয়ঙ্কর সেলুলার জেলে কারাবাস হয়। উপেন্দ্রনাথ তাঁদেরই একজন। তাঁদের কারাবাসের আনুপূর্বিক কাহিনী ও ইতিহাস বিধৃত হয়েছে এই গ্রন্থে। রবীন্দ্রনাথ থেকে সৈয়দ মুজতবা আলী পর্যন্ত অনেকেই প্রশংসা করেছেন এই বইয়ের। 12টি পরিচ্ছেদে সমাপ্ত হয়েছে এই বই। তার প্রথম পরিচ্ছেদ শুনব আজকের এই পর্বে। 1906 খ্রিস্টাব্দের তখন শীতকাল। আসর বেশ গরম হইয়া উঠিয়াছে। উপাধ্যায় মহাশয় সবেমাত্র সন্ধ্যায় চাটিম চাটিম বুলি ভাজিতে আরম্ভ করিয়াছেন। অরবিন্দ জাতীয় শিক্ষার জন্য বড়দার চাকরি ছাড়িয়া আসিয়াছেন। বিপিনবাবুও পুরাতন কংগ্রেসী দল হইতে ভাঙিয়া পড়িয়াছেন। সারা দেশটা যেন নূতনের প্রতীক্ষায় বসিয়া আছে। আমি তখন সবেমাত্র সাধুগিরির খোলস ছাড়িয়া জোর করিয়া মাস্টারিতে মনটা বসাইতেছি। এমন সময় এক সংখ্যা বন্দে মাতরম হঠাৎ একদিন হাতে আসিয়া পড়িল। ভারতের রাজনৈতিক আদর্শের কথা আলোচনা করিতে করিতে লেখক বলিয়াছেন, উই ওয়ান্ট অ্যাবসলিউট অটোনমি, ফ্রি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। আজকাল এই কথাটা হাটে মাঠে ঘাটে বাজারে খুব সস্তা হইয়া দাঁড়াইয়াছে, কিন্তু সেকালে বড় বড় রাজনৈতিক পাণ্ডারা মুখ ফুটিয়া ও কথাটা বাহির করিতেন না। একেবারে ছাপার অক্ষরে ওই কথাগুলো দেখিয়া আমার মনটা তড়াক করিয়া নাচিয়া উঠিল। সেকালের নেতারা ভাজিতেন ঝিঙা আর বলিতেন পটল। যখন সেলফ গভর্নমেন্ট সম্বন্ধে বক্তৃতা করিতেন, তখন তাহার পিছনে কলোনিয়াল কথাটা জুড়িয়া দিয়া শ্যাম ও কুল দুই রক্ষা করিতে চেষ্টা করিতেন। তাহাতে আইনও বাঁচিত, হাততালিও পড়িত। তো আমার কেমন পোড়া অদৃষ্টের লিখন। ওই ছাপার অক্ষরগুলা ভোঁ ভোঁ করিয়া কানের ভিতর ঘুরিতে ঘুরিতে একেবারে মাথায় চড়িয়া বসিল। মনটা কেবল থাকিয়া থাকিয়া বলিতে লাগিল, আরে ওঠ ওঠ, সময় যে হয়ে গেল। সে রাত্রে আর ঘুম হইল না। শুইয়া শুইয়া স্থির করিলাম, এসব কথার মূলে কিছু আছে কিনা খোঁজ লইতে হইবে। সত্যই কি সবটা শুধু বচন? খোঁজ লইতে বাহির হইয়া যে সমস্ত অদ্ভুত অদ্ভুত গুজব শুনিলাম, তাহাতে চক্ষু স্থির হইয়া গেল। পাহাড়ের কোন নিভৃত গহ্বরে বসিয়া নাকি 1,02,000 নাগা সৈন্য তলোয়ার সানাইতেছে। হাতিয়ার সবই মজুত। ভারতবর্ষের অন্যান্য প্রদেশও নাকি প্রস্তুত। শুধু বাংলা পিছাইয়া আছে বলিয়া তাহারা কাজে নামিতে একটু বিলম্ব করিতেছে। হবেও বা। সেই সময় কলিকাতা হইতে যুগান্তর কাগজখানা বাহির হইতে আরম্ভ করিয়াছে। লোকে কানাকানি করে যে যুগান্তরের আড্ডাটা নাকি একটা বিপ্লবের কেন্দ্র। বিপ্লবের নাম শুনিয়াই অনেক যুগের সঞ্চিত রোম্যান্স আমার মনের মধ্যে ঢেউ খেলিয়া উঠিল। ফ্রান্সের রবস্পিয়ার হইতে আরম্ভ করিয়া আনন্দমঠের জীবানন্দ পর্যন্ত সবাই এক একবার মনের মধ্যে উঁকি মারিয়া গেল। এদেশে যাহারা বিপ্লব আনিবে, ভবিষ্যৎ স্বাধীন ভারতের যাহারা মূর্ত বিগ্রহ, সেগুলি কিরকমের জীব তাহা দেখিবার বড় আগ্রহ হইল। আমি ঘরের কোণে চুপ করিয়া বসিয়া থাকিব আর 5 জনে মিলিয়া রাতারাতি ভারতটাকে স্বাধীন করিয়া লইবে, এ তো আর সহ্য করা যায় না। কলিকাতায় যুগান্তর অফিসে আসিয়া দেখিলাম 3-4টি যুবকে মিলিয়া একখানা ছেঁড়া মাদুরের উপর বসিয়া ভারত উদ্ধার করিতে লাগিয়া গিয়াছে। যুদ্ধের আসবাবের অভাব দেখিয়া মনটা একটু দমিয়া গেল বটে, কিন্তু সে ক্ষণেকের জন্য। গুলিগোলার অভাব তাহারা বাক্যের দ্বারাই পূরণ করিয়া দিলেন। দেখিলাম লড়াই করিয়া ইংরেজকে দেশ হইতে হটাইয়া দেওয়া যে একটা বেশি কিছু বড় কথা নয়, এ বিষয়ে তাহারা সকলেই একমত। কাল না হয় 2 দিন পরে যুগান্তর অফিসটা যে গভর্নমেন্ট হাউসে উঠিয়া যাইবে, সে বিষয়ে কাহারও সন্দেহ মাত্র নাই।
কথায় বার্তায় আভাসে ইঙ্গিতে এই ধারণাটা আমার মনে আসিয়া পড়িল যে এসবের পশ্চাতে একটা দেশব্যাপী বড় রকমের কিছু প্রচ্ছন্ন হইয়া আছে। 2-4 দিন আনাগোনা করিতে করিতে ক্রমে যুগান্তরের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ পরিচয় হইল। দেখিলাম প্রায় সকলেই জাত কাঠ ভবঘুরে বটে। দেবব্রত, ভবিষ্যতে স্বামী প্রজ্ঞানন্দ নামে ইনি প্রসিদ্ধ হইয়াছিলেন, বিএ পাশ করিয়া আইন পড়িতেছিলেন। হঠাৎ ভারত উদ্ধার হয় হয় দেখিয়া আইন ছাড়িয়া যুগান্তরের সম্পাদকতায় লাগিয়া গিয়াছেন। স্বামী বিবেকানন্দের ছোট ভাই ভূপেনও সম্পাদকদের মধ্যে একজন। অবিনাশ এই পাগলদের সংসারের গৃহিণী বিশেষ। যুগান্তরের ম্যানেজারি হইতে আরম্ভ করিয়া ঘর সংসারের অনেক কাজের ভারই তাহার উপর। বারীন্দ্রের সহিত আলাপ হইতে একটু বিলম্ব হইল, কেননা সে তখন ম্যালেরিয়ার জ্বালায় দেওঘরে পলাতক। তাহার হাড় কখানার উপর চামড়া জড়ানো শীর্ণ শরীর, মাঠের মতো কপাল, লম্বা লম্বা বড় বড় চোখ আর খুব মোটা একটা নাক দেখিয়াই বুঝিয়াছিলাম যে কল্পনা ও ভাবের আবেগে যাহারা অসম্ভবকে সম্ভব করিয়া তোলে, বারীন্দ্র তাহাদেরই একজন। অঙ্কশাস্ত্রের জ্বালায় কলেজ ছাড়িয়া অবধি সারেং বাজাইয়া, কবিতা লিখিয়া, পাটনায় চায়ের দোকান খুলিয়া এ যাবৎ অনেক কীর্তি সে করিয়াছে। বড় লোকের ছেলে হইয়াও বিধাতার কৃপায় দুঃখ দারিদ্র্যের অভিজ্ঞতা হইতে বঞ্চিত হয় নাই। এইবার 50 টাকা পুঁজি লইয়া যুগান্তর চালাইতে বসিয়াছে। দেখা হইবার পর 3 কথায় সে আমাকে বুঝাইয়া দিল যে 10 বৎসরের মধ্যে ভারতবর্ষ স্বাধীন হইবেই হইবে। ভারত উদ্ধারের এমন সুযোগ তো আর ছাড়া চলে না। আমিও বাসা হইতে পুঁটলি পাটলা গুটাইয়া অফিসে আসিয়া বসিলাম। কিছুদিন পরে দেবব্রত নবশক্তি অফিসে চলিয়া গেল। ভূপেনও পূর্ববঙ্গে ঘুরিতে বাহির হইল। সুতরাং যুগান্তর সম্পাদনার ভার বারীন্দ্র ও আমার উপরেই আসিয়া পড়িল। আমিও কেষ্টবিষ্টুদের মধ্যে একজন হইয়া দাঁড়াইলাম। বাংলায় সে একটা অপূর্ব দিন আসিয়াছিল। আশার রঙিন নেশায় বাঙালির ছেলেরা তখন ভরপুর। লক্ষ্য পরাণে, শঙ্কা না মানে, না রাখে কাহারও ঋণ। কোন দৈবী স্পর্শে যেন বাঙালির ঘুমন্ত প্রাণ সজাগ হইয়া উঠিয়াছিল। কোন অজানা দেশের আলোক আসিয়া তাহার মনের যুগ যুগান্তের আঁধার কোন উদ্ভাসিত করিয়া দিয়াছিল। জীবন মৃত্যু পায়ের ভৃত্য, চিত্ত ভাবনাহীন। রবীন্দ্র যে ছবি আঁকিয়াছেন তাহা সেই সময়কার বাঙালি ছেলেদের ছবি। সত্য সত্যই তখন একটা জ্বলন্ত বিশ্বাস আমাদের মনের মধ্যে জাগিয়া উঠিয়াছিল। আমরাই সত্য। ইংরেজের তোপ, বারুদ, গোলাগুলি, পল্টন, মেশিনগান ওসব শুধু মায়ার ছায়া। এ ভোজবাজির রাজ্য, এ তাসের ঘর আমাদের এক ফুৎকারেই উড়িয়া যাইবে। নিজেদের লেখা দেখিয়া নিজেরাই চমকিয়া উঠিতাম। মনে হইত যেন দেশের প্রাণপুরুষ আমাদের হাত দিয়া তাহার অন্তরের কথা বাহির করিতেছেন। হু হু করিয়া দিন দিন যুগান্তরের গ্রাহক সংখ্যা বাড়িয়া যাইতে লাগিল। 1000 হইতে 5000, 5000 হইতে 10,000, 10,000 হইতে 1 বৎসরের মধ্যে 20,000-এ ঠেকিল। ছোট প্রেসে তো অত কাগজ ছাপা চলে না। লুকাইয়া লুকাইয়া অন্য প্রেসে ছাপানো ভিন্ন গত্যন্তর রহিল না। ঘরের কোণে একটা ভাঙা বাক্সে যুগান্তর বিক্রয়ের টাকা থাকিত। তাহাতে চাবি লাগাইতে কখনো কাহাকেও দেখি নাই। কত টাকা আসিত আর কত টাকা খরচ হইত তাহার হিসাবও কেহ লইত না। যুগান্তর অফিসে অনেকগুলি ছেলে মাঝে মাঝে আসিয়া খাইত ও থাকিত। তাহাদের বাড়ি কোথায়, তাহারা কি করে, এ সংবাদ বড় কেহ রাখিত না। এইটুকু শুধু জানিতাম যে তাহারা স্বদেশী, সুতরাং আমাদের আত্মীয়। বাহিরে যাইবার সময় বাড়ির সম্মুখে 2-1টি লোককে প্রায় দাঁড়াইয়া থাকিতে দেখিতাম। আমাদের দেখিলে তাহারা কেহ আকাশ পানে চাহিত, কেহ সম্মুখের চায়ের দোকানে ঢুকিয়া পড়িত, কেহ বা শীষ দিতে দিতে চলিয়া যাইত। শুনিতাম সেগুলি নাকি সিআইডির অনুগৃহীত জীব। সিআইডি? ফুহ, কে কার কড়ি ধারে। দিন দিন এই রূপে কাটিতে লাগিল। একদিন সরকার বাহাদুরের তরফ হইতে একখানা চিঠি আসিয়া হাজির হইল যে যুগান্তরে যেরূপ লেখা বাহির হইতেছে তাহা রাজদ্রোহ সূচক। ভবিষ্যতে ওরূপ করিলে
আইনের কবলে পড়িতে হইবে। আমরা তো হাসিয়াই অস্থির। আইন কিরে বাবা? আমরা ভারতের ভাবী সম্রাট, গভর্নমেন্ট হাউসের উত্তরাধিকারী, আমাদের আইন দেখায় কেটা? একদিন কিন্তু সত্য সত্যই পালে বাঘ পড়িল। ইন্সপেক্টর পূর্ণ লাহিড়ী জনকতক কনস্টেবল লইয়া যুগান্তর অফিসে খানা তল্লাশি করিতে আসিলেন। যুগান্তরের সম্পাদককে গ্রেপ্তার করিবার পরোয়ানাও তাঁর সঙ্গে ছিল, কিন্তু সম্পাদককে এ বলে আমি, ও বলে আমি। শেষে ভূপেনই একটু মোটা ও তাহার বেশ মানানসই রকমের দাড়ি আছে বলিয়া তাহাকেই সম্পাদক বলিয়া স্থির করা হইল। ভূপেন আদালতে সাফাই গাইয়া আপনাকে বাঁচাইতে চেষ্টা যখন করিল না, তখন দেশে ছেলে ছোকরাদের মধ্যে একটা খুব হইচই পড়িয়া গেল। এ একটা নূতন আজগুবি কাণ্ড বটে। ভূপেন যাহাতে ত্রুটি স্বীকার করিয়া নিষ্কৃতি পায়, সরকারি পক্ষ হইতে সে চেষ্টা করা হইয়াছিল, কিন্তু ভূপেন রাজি হইল না। ফলে ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড তাহাকে 1 বৎসরের জন্য জেলে ঠেলিয়া দিলেন। এই সময় হইতে দেশে রাজদ্রোহের মামলার ধুম লাগিয়া গেল। 2 সপ্তাহ যাইতে না যাইতেই যুগান্তরের উপর আবার মামলা শুরু হইল এবং যুগান্তরের প্রিন্টার বসন্ত কুমারকে জেলে যাইতে হইল। একে একে এরূপে অনেকগুলি ছেলে জেলে যাইতে লাগিল। তখন বারীন্দ্র বলিল, এরূপ বৃথা শক্তিক্ষয় করিয়া লাভ নাই। বাক্যবাণে বিদ্ধ করিয়া গভর্নমেন্টকে ধরাশায়ী করিবার কোনোই সম্ভাবনা দেখি না। এতদিন যাহা প্রচার করিয়া আসিলাম তাহা এইবার কাজে করিয়া দেখাইতে হইবে। এই সংকল্প হইতেই মানিকতলার বাগানের সৃষ্টি। মানিকতলায় বারীন্দ্রদের একটা বাগান ছিল। স্থির হইল যে একটা নূতন দলের উপর যুগান্তরের ভার দিয়া যুগান্তর অফিসের জনকত বাছাই বাছাই ছেলে লইয়া ওই বাগানে একটা নূতন আড্ডা গড়িতে হইবে। যাহাদের সংসারের কোনো টান নাই, অথবা টান থাকিলেও অকাতরে তাহা বিসর্জন দিতে পারে, এরূপ ছেলেই লইতে হইবে। কিন্তু ধর্মজীবন লাভ না হইলে এরূপ চরিত্র প্রায় গড়িয়া উঠে না। সেই জন্য স্থির হইল যে বাগানে ধর্মশিক্ষার ব্যবস্থা করিতে হইবে। আমি তখন সাধুগিরির ফেরত আসামি, সুতরাং পুঁথিগত মামুলি ধর্মশিক্ষার উপর আমার যে বড় একটা গভীর শ্রদ্ধা ছিল তা নয়। বারীন্দ্র কিন্তু নাছোড়বান্দা। গেরুয়ার উপর তাহার তখন অসীম ভক্তি। একজন ভালো সাধু সন্ন্যাসীকে ধরিয়া আমাদের দলে পুরিতে পারিলে তাহার শিক্ষায় দীক্ষায় যে ছেলেদের ধর্মজীবনটা গড়িয়া উঠিবে, এই আশায় সে সাধু খুঁজিতে বাহির হইয়া পড়িল। কি করিব, সঙ্গে আমিও চলিলাম। কিন্তু যাই কোথা, আমাদের পাল্লায় পড়িবার জন্য কোথায় সাধু বসিয়া আছে? বরোদায় থাকিবার সময় বারীন্দ্র শুনিয়াছিল যে নর্মদার ধারে নাকি কে একজন ভালো সাধু আছে, অতএব চলো সেইখানে। তাহাই হইল। কিন্তু যে আশা লইয়া আসিয়াছিলাম তাহা মিটিল না। সাধুজি তাহার কাটা জিহ্বাটি উল্টাইয়া তালুতে লাগাইয়া দমবন্ধ করিয়া থাকিতে পারেন। শুনিলাম তিনি নাকি ঐরূপে ব্রহ্মরন্ধ্র হইতে খড়িত সুধাধারা পান করিয়া থাকেন। 20-50 রকমের আসনও তিনি আমাদের বাতলাইয়া দিলেন এবং রকম বেরকমের ধৌতি বস্তির কসরত দেখাইতে ভুলিলেন না। কিন্তু আমাদের পোড়া মন তাহাতে উঠিল না। 2-3 দিন বেশ মোটা মোটা ঘৃতসিক্ত রুটি ও অরহর ডাল ধ্বংস করিয়া আমরা তাহার আশ্রম হইতে বাহির হইয়া পড়িলাম। বারীন্দ্র কিন্তু নিরুৎসাহ হইবার পাত্র নয়। আমায় বলিল, দেখো, গিরিডির কাছে কোথায় একজন ভালো সাধু আছেন শুনিয়াছি, তুমি একবার সেইখানে গিয়া খোঁজ করো, আর রাস্তায় কাশিতেও একবার ঢু মারিয়া যাইও। আমি এই অঞ্চলে আরো দিন কতক দেখি। আমি তথাস্তু বলিয়া গিরিডি যাত্রার নাম করিয়া শটান মানিকতলায় আসিয়া উপস্থিত হইলাম। দিন কয়েক পরে শুনিলাম বারিন আর একটি সাধুকে পাকড়াও করিয়াছে। 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় তিনি ঝাঁসির রানীর পক্ষ হইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করেন। তারপর সাধু হইয়া চুপচাপ এতদিন সাধন ভজন করিতেছিলেন। বারীন্দ্রের সংস্পর্শে আবার সেই বহুদিনের নির্বাপিত প্রায় অগ্নিস্ফুলিঙ্গ দপ করিয়া জ্বলিয়া উঠিল। বারীন্দ্র তাহাকে বলিল, ঠাকুর, তুমি আমায় একখানা গেরুয়া কাপড় আর কানে যা হয় একটা মন্তর ফুঁকে দাও, বাকি সবটা আমি করে নেব। সাধু বারিনকে বড় ভালোবাসিতেন। তিনি তাহাতেই রাজি হইলেন। বারিন সাধুর নিকট যথাশাস্ত্র
মন্ত্র দীক্ষা লইল। কিছুদিন পরে বারিনকে জিজ্ঞাসা করিয়াছিলাম, সাধু কি মন্ত্র দিলেন? বারীন্দ্র বলিল, ভুলে মেরে দিয়েছি। যাই হোক, বারীন্দ্র তাহাকে লইয়া মধ্য ভারতের কোনো তীর্থস্থানে একটা আশ্রয় গড়িবার সংকল্প করে। কিন্তু অল্প দিনের মধ্যে জলাতঙ্ক রোগে বাবাজির মৃত্যু হওয়ায় সে সংকল্প আর কাজে পরিণত হইল না। কিছুদিন পরে বারীন্দ্র আর একজন সাধুর নিকট হইতে সাধন লইয়া দেশে ফিরিল। ওই সাধুটি মধ্য ভারত ও বোম্বাই অঞ্চলে একজন সিদ্ধ পুরুষ বলিয়া প্রসিদ্ধ। পরে তাহাকে আমিও দেখিয়াছি। তিনি যে অসাধারণ শক্তিসম্পন্ন সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বারীন্দ্র ফিরিয়া আসিবার পর একটা আশ্রম গড়িবার ঝোঁক আমাদের ঘাড়ে খুব ভালো করিয়াই চাপিল, কিন্তু মনের মতো জায়গা মিলিল না। শেষে স্থির হইল, যতদিন না ভালো জায়গা পাওয়া যায় ততদিন মানিকতলার বাগানেই আশ্রমের কাজ চলুক।